এরা উঠবে না? এমন শান্তি পেলে কেউ কি উঠতে চায়? ও ভাই, উঠবেন নাকি পুলিশ ডাকবো? সরি। না না, ঠিক আছে। থ্যাংক ইউ। সত্যি ভাই, আপনি খুব ভাগ্যবান। আরে ভাগ্যবান মানে একেবারে ফাটাফাটি অবস্থা। দেখি আপনার কপালটা কত। মাফ করবেন, আমি বোধহয় একটু বেশি করে ফেলেছি। ভাবছি তুমি বিদেশ গেলে তোমাকে ছাড়া আমি থাকবো কিভাবে? মাস দুয়েক পরে ফিরে আসবো। আমার খুব ভয় হয়। কিসের ভয়? আমাকে ভুলে যাও। কিভাবে? আরে পাগলি, আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি? ব্যবসার কাজে যাচ্ছি, মাস দুয়েক পরে ফিরে আসবো। আমার খুব ভয় হয়। কিসের ভয়? তুমি যদি আমাকে ভুলে যাও। আমার বোনকে ভুলে গিয়ে অন্য কাউকে নিয়ে সংসার করবে? আমি তা হতে দেবো না। বেঈমানি করলে আমি ওর মাথা ফাটিয়ে দেবো না। আশেপাশে কোথাও খেলছে? না, আব্দুল ওকে সব জায়গায় খুঁজেছে, কোথাও পাইনি। কি বলছো তুমি? হ্যাঁ দাদ, আমার ভীষণ ভয় হচ্ছে। তুমি জলদি বাসায় এসো। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। আব্দুল, তুই যা, আমার ভালো করে খুঁজে দেখ। আচ্ছা। শারমিন, 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 আমাদের খোকা। শারমিন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো শারমিন, সব ঠিক হয়ে যাবে। খোকাকে আমরা ঠিকই খুঁজে পাবো শারমিন। তোমাদের বাচ্চাকে খুঁজে পাচ্ছ না, তাই না? আর পাবেও না, কারণ তোমাদের বাচ্চাকে আমরা কিডন্যাপ করেছি। কি বলছেন আপনি? আমার পরিচয় তোমার স্বামী ভালো করেই জানে। আমি তার কাছে 5 লাখ টাকা চাঁদা চেয়েছিলাম, কিন্তু সে দেয়নি। যদি তোমাদের বাচ্চাকে জীবিত ফেরত পেতে চাও, তাহলে আজকের মধ্যে 5 লাখ টাকা দিতে হবে। আর যদি কোনো চালাকি করার চেষ্টা করো বা পুলিশে খবর দাও, তাহলে তোমাদের বাচ্চা লাশ পাবে। টাকাটা কোথায় পৌঁছতে হবে সেটা তোমার স্বামী ভালো করেই জানে। হ্যালো হ্যালো হ্যালো, কথা শুনুন, কথা শুনুন। কি হয়েছে শারমিন? কার ফোন? আমাদের বাবুকে কিডন্যাপ করেছে। কিডন্যাপ করেছে? তোমার কাছে কারা চাঁদা চেয়েছিল, তুমি দাওনি তাই। বুঝতে পেরেছি, আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। না দাদা, এতে বিপদ আরো বাড়বে। দেখো শারমিন, 5 লাখ টাকা দেওয়ার জন্য অসম্ভব কিছু নয়, কিন্তু সন্ত্রাসীদের হুমকির কাছে আমরা সবাই যদি মাথা নত করি, তাহলে দেশে আইন, আদালত, পুলিশ কেন আছে? আমার সন্তানের জন্য আমারও দরদ কম নয়। আমার বিশ্বাস ইন্সপেক্টর সম্রাট আমাদের বাবুকে ঠিকই উদ্ধার করে আনতে পারবে।
চাইলে এখান থেকে চলে যা, নইলে তোকেও মারবো, বাচ্চাটাকেও মারবো। এই! খবরদার, সামনে এগোবি না, সামনে এখানে গুলি করে দেবো। এই ইন্সপেক্টর, ভালো হবে না, আমি কিন্তু গুলি করে দেবো। সামনে এগোবি না, গুলি করে দেবো, আমি কিন্তু গুলি করে দেবো। কর গুলি, চালা গুলি, চালা গুলি। ইন্সপেক্টর সাহেব, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন, আমি আর জীবনে এমন কাজ করবো না। আরে বাবা! তুমি? হ্যাঁ, আমি অনেক চেষ্টা করে সারাদিন তোমাকে ধরতে পারিনি, তাই তো তোমাকে ধরার জন্য বাধ্য হয়ে আমাকে এই কাজ করতে হয়েছে। এই দোকানদারেরা, সবাই কান খুলে শোন, আগামী 1 মাসের মধ্যে এই জায়গা খালি করে দিবি, কারণ এখানে এক বিশাল অত্যাধুনিক মার্কেট তৈরি করা হবে। আমাদের জায়গা ছেড়ে আমরা চলে যাব, এটা কেমন কথা? হ্যাঁ, এটাই কথা, এবং এটা আসলাম শেডের কথা। আর আসলাম শেডের কথা অমান্য করলে শুধু জায়গা নয়, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কথাটা মনে থাকে যেন। এই চল। সালাম ভাই, এখন কি হবে? কি হবে মানে? আমাদের জায়গায় আমরা থাকবো, একজন সন্ত্রাসীর কথায় আমরা জায়গা ছেড়ে দেব না। আনোয়ার ভাই, জানেন তো আসলাম শেখ কত খারাপ লোক, এতদিন জোর করে চাঁদা নিচ্ছিল, এখন এসেছে জায়গা দখল করতে। ওর সাথে বিবাদ করে আমরা কি টিকে থাকতে পারবো? কেন পারবেন না? কেন পারবেন না? আরে যে দেশের মানুষ মেয়াদ শেষ হওয়ার আগে সরকার বদল করে দিতে পারে, সে দেশের সন্ত্রাসীদের সাহায্য করা কোনো কঠিন কাজ নয়। প্রয়োজন শুধু সাহস আর ঐক্যবদ্ধ হওয়া। বাবারে, এই দুনিয়াতে ওই জিনিসটারই বড় অভাব। বিপদ দেখলে মৃত্যু ভয়ে যে যার প্রাণ নিয়ে পালাতে থাকে। এভাবে পালিয়ে বেশি দিন বাঁচা যায় না, সবাইকেই একদিন মরতে হবে। আর মরার আগে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে মরাটাই হচ্ছে সত্যিকার মানুষের ধর্ম। আরে আমার তো ইচ্ছে হচ্ছে এক্ষুনি গিয়ে ওর হাড় মাংস গুঁড়ো করে দেই। এই তুই থাম, তুই থাম, আমাদের ব্যাপার আমরা বুঝবো, তোকে এর মধ্যে নাক গলাতে হবে না। তুই তোর কাজে যা, যা যা বলছি। আরে যাচ্ছি যাচ্ছি। তোমরাও এখন যাও, আমি একটু চিন্তা করে দেখি কিভাবে কি করা যায়। আচ্ছা, আসসালামু আলাইকুম। নামেন নামেন, আরে এরা তো দেখছি ওই দুইজন। হ্যাঁ, কি সর্বনাশ, আবার একটার উপর আরেকটা। আমি তাই তো দেখছি। সরি। না না, ঠিক আছে,
এতে আপনার দোষ কি? তাহলে কার দোষ? হ্যাঁ, আপনারা দুইজন অফিসে রাস্তাঘাটে এভাবে ধাক্কাধাক্কি করবেন, মজা নিবেন, আর আমরা শুধু দেখেছি বলে দোষটা কি আমাদের? সত্য কথায় কুটুম বেজার। আরে ভাই, আমাকে চোখ না রাঙিয়ে ভালোবাসার চোখ দিয়ে ওইদিকে দেখুন, লাভ হবে। আপনাদের দুজনকে যা লাগছে না, মনে হচ্ছে আমাদের সিনেমার এক সময়ের জনপ্রিয় রোমান্টিক জুটি রাজ্জাক কবরী। আমার বাসি লাগে, আমার সাথে তুমি যে আমার কবিতা, আমার বাসি লাগে, আমার সাথে বলি, এইভাবে আর কতদিন চালাবেন? এবার একটা পাকা বন্দোবস্ত করে ফেলুন। আমাদের তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, দল বেঁধে সবাই থানায় কেন? দারোগা সাহেব, আসলাম শেঠ এতদিন জোর করে আমাদের কাছ থেকে চাঁদা নিত, এখন আমাদের বাজারের জায়গাটা দখল করতে চায়। তা আমি কি করতে পারি? কি করতে পারেন মানে? আরে পুলিশের কাজ হলো জনগণের জানমালের হেফাজত করা, আর আপনি বলছেন এই আইনের লোককে তুই আইন শেখাতে চাস? না, আইন শেখাতে চাইনি, আপনার কথার জবাব দিলাম। জায়গা যখন দখল করে নেবে তখন সবাই থানায় এসো। যাও, এখন যাও। বাহ দারোগা সাহেব, বাহ, আপনার কথাই বুঝলাম আপনি আগে থেকেই আসলাম শেঠের কাছে বিক্রি হয়ে আছেন। এই বুড়া, মুখে লাগাম দে, নইলে এমন ভাবে ভেতরে ঢুকিয়ে দেব সারা জীবন জেলখানায় পচে মরবি। হ্যাঁ, আপনার মতো পুলিশেরা তো তাই করে, টাকা খেয়ে সন্ত্রাসীদের গোলামি করে, আর নিরীহ নিরপরাধ মানুষদের ধরে এনে মারধর করে, জেল খাটায়। এইটুকুই তো আপনাদের ক্ষমতা। কিন্তু মনে রাখবেন, এই ক্ষমতা যেদিন চলে যাবে সেদিন নিরীহ মানুষদের হাত থেকে রেহাই পাবেন না। এই চলো সবাই। কি নাম আপনার? ইলেকশনের সময় তো আপনি আমার নাম খুব মনে রাখতেন, আর এখন ভুলে গেছেন। ভুলে গেছেন ইলেকশনের আগে জনগণকে দেয়া কথা। দেখুন আনোয়ার মিয়া, আমি কোনো কিছুই ভুলে যাই না। পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় অনেক কিছুই ভুলে থাকতে হয়, আর এটাই হচ্ছে রাজনীতি। তা আপনাদের প্রবলেমটা কি? প্রবলেম আমাদের বাজারের জায়গা। গত 15 বছর ধরে আমরা ওখানে ব্যবসা করছি, বসবাস করছি। আপনি তো জানেন কেমন ছিল ওই জায়গা। পুরো শহরের ময়লা আবর্জনা এনে ফেলা হতো ওখানে। সাপ বিচ্ছুর বাসা ছিল ওই জায়গা। লোকজন ভয়ে দিনের বেলা ওখানে যেত না। আমরা শরীরে রক্ত পানি করে নিজেরা মাথায় করে মাটি এনে ভরাট করে ওখানে দোকানপাট, ঘর বাড়ি, বাজার বানিয়েছি। আর এখন আসলাম শেঠ একজন কুখ্যাত সন্ত্রাসী জোর করে আমাদের ওই জায়গা দখল করতে চায়। আমরা কখনো এটা হতে দেব না। এমপি সাহেব, আমরা আশা করছি আপনি একটা এই কাজে তোমরা যদি ভয় পাও তাহলে ওই জায়গা দখল না হওয়া পর্যন্ত তোমরা দুজন চোখ কান বন্ধ করে ঘুমিয়ে থাকবে। তবে হ্যাঁ, যা বিক্রি করার টাকার ভাগিদার আমি একা, তোমরা পাবে না। এ কেমন কথা বলছো আসলাম শেঠ? জেগে থেকে সহযোগিতা করাটাই বুঝি সহযোগিতা? আরে অপরাধীকে অপরাধ করতে দেখেও ঘুমিয়ে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় সহযোগিতা। এর জন্যই তো টাকার ভাগটা আমাদের বেশি হওয়া উচিত আসলাম ভাই। আসলেই তোরা পুলিশ আর পলিটিশিয়ানরা বড়ই ক্রিমিনাল। সত্যি আমাদের সম্পর্কের শুরুটা খুবই ইন্টারেস্টিং। দুজনই ঘর থেকে বেরিয়েছিলাম চাকরির খোঁজে, কিন্তু চাকরি পেলাম না। পেলাম
দুজন দুজনকে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। যদি আগে চাকরি পেয়ে যেতাম তাহলে তোমাকে পেতাম না। দাদা দাদির মুখে শুনেছি মেয়েরা হলো লক্ষ্মী। আর আমি কি শুনেছি জানো, মেয়েদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো পুরুষ মানুষ। একদিকে লক্ষ্মী আর একদিকে সম্পদ, দুটো যখন এক হয়েছে তখন নিশ্চয়ই এবার আমাদের চাকরিও হবে। আরে বাহ, তোমার হাতে নিশানা তো বেশ পাকা। আরে আর কি, ছোটবেলায় আরো পাকা ছিলাম। আমি যখন ল্যাংটা ঘুরে বেড়াতাম তখন বন্ধুদের সঙ্গে বাজি ধরে চোখ বন্ধ করে ঢিল মেরে কাঁচা কাঁচা আমের ভেতর থেকে পাকা আম পারতাম। ও মা, কি সাংঘাতিক! সত্যি বলছো? কেন সন্দেহ হচ্ছে? সন্দেহ হলে বাজি ধরে পরীক্ষা নিতে পারো। বাজিটা কি হবে? আমি যদি হেরে যাই তোমাকে আমি চাইনিজ খাওয়াবো, আর তুমি যদি হেরে যাও তাহলে আমাকে কি খাওয়াবে বলো? তুমি বলো। তুমি আমাকে বলো রাজি? কি হলো, রাজি? ওকে, ডান। এই তোমাকে বেঁচে দিলাম। আস্তে আস্তে। এবার আমাকে ধরো, ধরো। কোন দিকে গেল? চাপাবাজি করতে গিয়ে ধরা খেয়ে গেলাম না তো? কি হলো? আরে কোন দিকে যাই? কোন দিকে এই ধরেছি। ধ্যাত্তেরি। আওয়াজ দিতে হবে না, আমি তোমাকে ঠিকই ধরবো। বললাম তো আওয়াজ দিতে হবে না, আমি তোমাকে ঠিকই খুঁজে বের করবো। তুমি জিতে গেছো বাচ্চা, তুমি জিতে গেছো।
আমার বাচ্চার পছন্দ আছে। আমি এমন একটি লক্ষ্মী মেয়ে মনে মনে আশা করছি। আশা করেছিলে মা? আমার ছোট বোন। আমি আখি। আমি সোনিয়া। সোনিয়া নেই, বলুন মিসেস সোনিয়া। এখনো হয়নি। এসে যখন পড়েছেন খুব তাড়াতাড়ি হয়েও যাবেন। কি বলো ভাই? আলহামদুলিল্লাহ। আখি, তুই ওকে নিয়ে গল্প কর, আমি রান্নাঘরে যাচ্ছি। আচ্ছা। পাগল জানি কোথায়। চলুন ভাবি, চলুন। আপনি আমার ঘরে চলুন। আরে চলুন মানে? আমি এখানে একা একা বসে কি করব? কি করবে মানে? তুমি বসে বসে পাহারা দাও আমাদের ননদ ভাবির প্রথম আলোচনায়। তুমি যেন ডিস্টার্ব করতে না পারেন। ওকে, বাই। চলুন ভাবি। আমার বোনটা না মহা ডিস্টার্ব। এই থানা কারা গিয়েছিল বল? কারা গিয়েছিল বল? এমপির কাছে যাও কমপ্লেন করতে। থানায় কে গিয়েছিল? সত্যি করে বল, তোরা কার হুকুমে থানায় গিয়েছিলি? কার হুকুমে এমপির কাছে গিয়েছিলি বল? আমি সবাইকে নিয়ে গিয়েছিলাম। তুই তাহলে ওদের নেতা সেজে আসলাম শেঠের সাথে টক্কর দিতে চাস? টক্কর নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। এই বুড়া, আসলাম শেঠের বিরুদ্ধে প্রতিবাদ করার অর্থ কি তা তুই জানিস? তা জানার আমার কোনো দরকার নেই। আমি শুধু জানি অন্যায়ের কাছে মাথা নত না করে ন্যায়ের লাঠি দিয়ে যুদ্ধ করতে। বেশ, আমিও দেখতে চাই তোর ন্যায়ের লাঠির ক্ষমতা কত। তাড়াতাড়ি যা, বাচ্চাদের খবর আসছে। বাচ্চা ভাই, বাচ্চা ভাই, কি হয়েছে মিজান ভাই? চাচাকে আসলাম ছেলের লোকেরা মারছে।
বাবা মানে আসলাম ভাই, আসলাম ভাই, আপনি যদি বলেন ওই শালাকে ধরে এনে শরীরের হাড় মাংস এক করে দেবো। এই পুলিশ, এই মামলা তোর নয়, এই মামলা আমার। ওকে অ্যারেস্ট করবো আমি, ওর শরীরের হাড় মাংস এক করে দেবো আমি। এ তুমি কি বলছো? আমার চোখের সামনে আমার বাবাবে আর আমি সন্তান হয়ে মাটির মূর্তির মতো দাঁড়িয়ে থাকবো? আহা, ওরা সন্ত্রাসী, ওদের কোনো বুক পিঠ নেই, নেই কোনো ঘর বাড়ি, নেই কোনো পরিচয়, তাই ওরা রাস্তার কুকুরের মতো যখন যা ইচ্ছে তাই করে। কিন্তু তুই তো ওদের মতো করতে পারিস না। কেন পারবো না? যে কুকুরের অভ্যাস মানুষকে কামড়ানো তাকে মেরে ফেলাই উচিত। আমি মারবো, আরো মারবো, মারতে মারতে একদিন মেরেই ফেলবো। দেখ বাবা, তুই আমাদের একমাত্র ছেলে, তোর যদি কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে একদিন ভেবে দেখেছিস? একদিকে পুলিশ, অন্যদিকে আসলাম শেখ, ওরা এর বদলা। জেদ করিস না বাবা, পরিস্থিতি শান্ত হলে আমি চলে আসবি। মা ঠিকই বলেছেন। এসো মা। ও বাচ্চা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনেছি, বসো বাবা। তোমার বাবা মা কেমন আছে? মা, ও কদিন আমাদের এখানে থাকবে। আমি পরে তোমাকে সব বলবো। ঠিক আছে। তোর ছেলে কোথায়? আমরা জানি, ছেলেকে লুকিয়ে রেখে বসে জানি না। এই বুড়া মেয়েটা নিয়ে চল। এদেরকে জীবিত ফেরত পেতে চাস তাহলে কালকে সকালের মধ্যে তোর ছেলেকে আশ্রম ছেলে কাছে ধরা দিতে বলবি। চল। ভাই, বাচ্চাকে পাইনি, তার বাবা আর বোনকে নিয়ে এসেছি। নেতা, বাজার কমিটির নেতা। নেতা, তোর মেয়ে যখন জন্ম হয়েছিল তখন নিশ্চয়ই তুই ওকে কাপড় ছাড়া দেখেছিস, কিন্তু বড় হওয়ার পর ওকে তুই কাপড় ছাড়া দেখেছিস? আমি তোকে তখন, তোর মেয়েটা বেশ সুন্দরী, যে আমি কোনো মেয়ের ইজ্জত নষ্ট করিনি, কিন্তু তোর মেয়েটাকে দেখে আমার খুব লোভ হচ্ছে। আসলাম শেখ, তোর যত খুশি আমাকে শাস্তি দে, কিন্তু আমার মেয়ে কোনো সর্বনাশ তুই করিস না। জোরবাবু, জোরবাবু, ওট 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 নেতা, নিশ্চয়ই ছেড়ে দেবো, কিন্তু আগে ছাড়বো তোকে। তুই তোর ছেলেকে এনে আমার হাতে তুলে দিবি আর মেয়েকে নিয়ে যাবি। আর যদি তা না করিস তাহলে তোর মেয়েকে আমি উলঙ্গ করে খোলা বাজারে সবার সামনে রেপ করব। আমি আছি। মা,
থেকে আসলাম সেটা আটকে রেখেছে। ওর এত বড় সাহস! চল আমার সাথে। বাবা দেখ বাবা, তুই আমার সন্তান, আমার রক্ত। জেনে শুনে বাবা হয়ে তোকে আমি বিপদের মুখে ঠেলে দিতে পারি না। কিন্তু বাবা আমি যে নিরুপায়। তুই যে কাজ করতে যাচ্ছিস সেটা করার জন্য আমি তোকে অনুরোধ করতাম। বাবা বাবা তুমি এমন করছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলাম সে শর্ত দিয়েছে, যদি আমি আমার মেয়েকে ফেরত পেতে চাই তাহলে তোকে কোরবানি দিতে হবে। আজ পর্যন্ত কোন বাবা বোধ হয় এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়নি। আল্লাহ যেন এমন পরীক্ষা আর কাউকে না ফেলে। যাওয়ার আগে তুই আমার সাথে ওয়াদা কর, আসলাম সে তোকে যাই করুক তুই কোনো জবাব দিবি না। হতে পারে কিছুক্ষণ পর ও রাগ করে গেলে তোকে ছেড়েও দিতে পারে। একদিকে তুই, অন্যদিকে তোর বোনের ইজ্জত। ওয়াদা কর বাবা, ওয়াদা কর। আমি কিছুই বলবো না। চলো বাবা। আমাকে চেয়েছিস, আমি এসেছি, এবার আমার বোনকে ছেড়ে দে। যাও যাও চলে যাও, তোমার বাবা মায়ের কাছে যাও। বাবার সাথে চলে যাও। না, আমি কাউকে ছেড়ে যাবো না। পাগলামি করিস না, আমি যা বলছি তাই কর। যা, যা। বাবা বাবা ওকে নিয়ে চলে যাও। যাও বাবা। আসলাম শেখ, ওদের আটকাচ্ছিস কেন? চলে গেলে তোকে নিয়ে যাবে কে? ভাইয়া, আগুন পানি আর আসলাম সুদের সাথে খেলতে নেই। আগুন পানির টুবি মারে আর আসলাম সেট যন্ত্রণা দিয়ে মারে। তোকে আমি জানে মারবো না, তোকে আমি এমন অবস্থা করে দেবো যাতে কেউ কোনোদিন আসলাম সেটের কাজে বাধা দেওয়ার সাহস না পায়। আর মারতে হবে না। তোর ছেলে গিয়ে যা। ভাইয়া কথা বলছে না তো। ভাইয়া কথা বল, ভাইয়া কথা বল।
আর শোন, ভাইয়া কাল থেকে কেউ যেন দোকান না খোলে। যদি কেউ খোলে তাহলে তোর ছেলের মতো সবাইকে লাশ বানিয়ে দেবো, লাশ। তুমি কাঁদছো কেন মা? তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। পাগল, সন্তানের কষ্ট দেখে আমি জানি সন্তানের দেখে মায়ের বুকে কেন ঝড় ওঠে। বিশ্বাস করো মা, আমার বুকে কিন্তু আজ আনন্দের ঝড় বইছে। আমি আমার বোনের ইজ্জত রক্ষা করতে পেরেছি। আমি দোয়া করি বাবা, আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করি তোমার মতো সন্তান, তোমার মতো ভাই যেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে জন্ম নেয়। বাবা, ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে এক্সরেতে তেমন কোনো সমস্যা দেখা যায়নি। দু একদিনের মধ্যেই তোকে আমরা বাসায় নিয়ে যেতে পারবো। তুই বাসায় গেলেই আজাদ আখিকে বউ করে ঘরে নিয়ে যাব। সে তো মহা খুশির খবর। আমাদের আখিমণি লাল বেনারসি পরে বউ সাজবে, আর আমরা নাচবো, গাইবো, আনন্দ করবো, তাই না কি? মা, গ্যারেজের চাবি দাও। গ্যারেজে চাবি দিয়ে তুই কি করবি? আজ থেকে আমি নিয়মিত গ্যারেজে বসবো। আবারও তুই আসলাম সেটা সাথে গোলমাল করবি? গোলমাল বলছো কেন বাবা? আমার দোকান আমি খুলবো, তাতে কেউ যদি বাধা দিতে আসে আমি তো তাকে প্রতিরোধ করবোই। তুই একা কি করে ওই শয়তানদের শক্তিকে দমন করবি? কাছে চল বাবা, এই গ্যারেজ, এই জায়গা ছেড়ে আমরা অন্য কোথাও চলে যাই। মা, এ তুমি কি বলছো মা? যে এলাকায় তোমরা জীবন শুরু করে আজ বৃদ্ধ হয়েছো, যে এলাকায় আমার জন্ম হয়েছে, আমি বড় হয়েছি, সেই এলাকা ছেড়ে তুমি কোথায় যাবে মা? কোথায় গিয়ে শান্তিতে বসবাস করতে পারবে বলো? মা, তুমি হয়তো জানো না এই দেশটা সন্ত্রাসী আর ক্রিমিনালদের আঁকড়া। বর্তমানে এই দেশে এমন কোনো জায়গা নেই যেখানে গিয়ে আমরা শান্তিতে বসবাস করতে পারবো, নিশ্চিন্তে ঘুমাতে পারবো। প্রতিটি এলাকায় সাধারণ মানুষেরা সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত হচ্ছে। মোট কথা, সন্ত্রাসীদের কাছে আমরা জিম্মি হয়ে আছি। মরতে হয় নিজের জন্মস্থানেই মরবো, মরার আগে বীরের মতো ওদের বিরুদ্ধে লড়াই করে মরবো। দাও মা, চাবি দাও। ভয় করো না মা, ওরা তোমার সন্তানকে মারতে পারবে না। সেদিন আমি হেরে গিয়েছিলাম আমার বাবার মান সম্মান আর আমার বোনের ইজ্জত রক্ষা করার জন্য। আমি আর হারবো না মা, এবার আমি সত্যি সত্যি পারবো মা। বাঁচতে বাঁচতে ওদের মেরেই ফেলবো। বাচ্চা, তুমি কি করছো? তুমি তো আমাদের সবার জন্য মরণ ডেকে আনছো। তোমাদের বেঁচে থেকেও কোনো লাভ নেই। আরে তোমরা তো বেমানুষের চাইতেও অধম। তোমাদের সবার মরে যাওয়াই উচিত। আমি আমার ব্যবসা করব, দেখি আমাকে কে কি করে। এই দোকান কে খুলেছে রে? বল, কে খুলেছে? আমি খুলেছি। তোর এত বড় সাহস, তুই আসলাম সেটার হুকুম অমান্য করেছিস?
তোকে না সেদিন কুত্তার মতো মারলো? তোদের আসলাম শেখকে বলে দিস, আবার যদি কেউ এই বাজারে মাস্তানি করতে আসে আমি তাকে তাফনের কাপড় পরিয়ে দেব। দেখেছ দেখেছ, আরো দেখবে, তোমরা আরো দেখবে। আরে এভাবে মাটির পুতুলের মতো দাঁড়িয়ে না থেকে হাত পা নাড়াও, মারতে শেখো, মারতে শেখো। মারতে মারতে দেখবে ওরা একদিন রাস্তার ধুলোর সাথে মিশে গেছে। বাদশা, তুমি ঠিকই বলেছ, আজ থেকে আমি তোমার সাথে আছি। আমিও আছি, আমিও তোমার সাথে আছি, আমিও তোমার সাথে আছি, আমরা